আপনারা দীর্ঘদিন আন্দোলন করে সরকার পতন করেছেন, একটা নতুন বাংলা শুনেছে। এখন নতুন সরকারের প্রত্যাশা কি, কেমন বাংলাদেশ চান, কি আপনার চাওয়া? কেমন বাংলাদেশ চাই, অবশ্যই এখানে এত স্বপ্ন সব কিছু গুছিয়ে বলাও কঠিন। তবে প্রথমেই যেটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। আমি যেটা মনে করি যে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আসলে ঠিক করাটা জরুরি, যাতে আমাদের যারা সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সিকিউরিটি প্রদান করা, এটা আমাদের সরকারের দায়িত্ব। এছাড়া আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে আছে এবং তারা কিন্তু নানানভাবে বিষয়গুলোকে স্টাডি করার চেষ্টা করছে। তারা আমাদের কাছে আইডিয়া নিয়ে আসছে যে আমরা আসলে ট্রাফিককে এভাবে করে ঠিক করতে পারি। তো অবশ্যই আমরা যেটা মনে করি যে ছাত্রদেরকে সাথে নিয়ে এখানে নতুন করে একটা ট্রাফিক ব্যবস্থাপনা কমিটি সরকারের পক্ষ থেকে করা উচিত, যেখানে ছাত্র, পুলিশ এবং এখানে বিশেষজ্ঞ সকলেই আসলে থাকবে। এছাড়া আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের সবথেকে বড় বিষয় এখানে সংবিধানটা সংস্কার করতে হবে। আমাদের সংবিধানে নানান ধরনের কোনোভাবেই কিন্তু মানুষের চাওয়া পাওয়াটার আসলে প্রতিফলন ঘটে নাই, বরং বিভিন্ন গোষ্ঠীর চাওয়া পাওয়ার প্রতিফলনে কিন্তু আমাদের সংবিধানের মধ্যে ঘটেছে। তো দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে সংবিধানের ৭০তম অনুচ্ছেদ, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে ফেলা হয়, সেটাকে দ্রুততম সময়ে বাদ দিতে হবে। যদি ৭০তম অনুচ্ছেদকে বাদ দেওয়া যায় তাহলে সংবিধানকে নানানভাবে আসলে গণতান্ত্রিক করে তোলা যাবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের দমনপীড়নমূলক আইন, যেমন আমাদের আগে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল বিভিন্ন ধরনের বাক স্বাধীনতা হরণকারী আইন আমাদের দেশে আছে। সেই আইনগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে। এছাড়া উপনিবেশিক আইনগুলোকে বাতিল করতে হবে। এটার পরে আমাদের ইনস্টিটিউশন সংস্কার করতে হবে। এটা অনেক লম্বা লিস্ট, কিন্তু আমার এতটুকু মাথায় এসেছে যে সংবিধানটা সংস্কার করাটা খুবই জরুরি, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা, আমাদের পুলিশের ব্যবস্থাপনা সংস্কার করাটা খুবই জরুরি এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুততম সময়ে স্বাভাবিক করাটা খুবই জরুরি। এটাই বলতে চাই। এই আন্দোলনের সঙ্গে পিছনে যাই, সেটা আপনার যুক্ত হওয়া কিভাবে, কোন ভাবনা থেকে আসা, সাহস বা অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছিলেন? আচ্ছা, আমার যুক্ত হওয়ার প্রথম এটা হচ্ছে আমাদের সুফিয়া কামাল হলে প্রথমে কিন্তু তেমন কোনো মিছিল আসছিল না। আমরা ব্যক্তিগতভাবে 6 জুন থেকেই আমরা মিছিল করে যাচ্ছিলাম, প্রোগ্রাম করে যাচ্ছিলাম, কিন্তু 6 জুনের পরে আমি আর আমার হলের একটা মেয়ে রুকু আক্তার, আমরা দুইজনই প্রোগ্রাম করতে যাই এবং আমাদের দেখা হয়ে যায় প্রোগ্রামে, এবং আমরা দুইজন মিলে প্ল্যান করছি যে কিভাবে মেয়েদেরকে আনা যায়। এই যে আমরা চিন্তা করছি যে কিভাবে সুফিয়া কামাল হল থেকে আমরা মিছিল নিয়ে আসবো, এটা করতে করতেই আমরা আন্দোলনের সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি। পরবর্তীতে আমাদের উপর হামলা হয়, আমাদের সব ছাত্রীদের উপর হামলা হয় এবং পরবর্তীতে তো আপনারা দেখেছেন এটা একটা সরকার পতনের দিকে এগিয়েছে। তার মানে আমরা বুঝাই যাচ্ছে এটা কোনো ব্যক্তির যোগদানের বিষয় না। এই আন্দোলনটা কিন্তু সবারই নানানভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যখন একসাথে এসেছি তখনই কিন্তু এই সরকার আসলে পতন হয়েছে। এটা এখন আমাদের তো ধরেন পড়াশোনা করা পরিবার, আমরা তো থানা পুলিশ পলিটিক্স এসব আমাদের পরিবার করে না। তো যখন অবশ্যই ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম, রাতের বেলা টেলিভিশনে আমাকে দেখায়, আমার বাবা, চাচা কেউ আসলে রাতে ঘুমাতে পারে নাই, কান্নাকাটি, আব্বা ফোন দিয়ে কান্নাকাটি করছিল। এবং পরের তো একটা সিরিয়াস অবস্থা, আমি হাঁটতে পারছি না, মানে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছিল। এর মধ্যে ছাত্রলীগ হামলা করছে, হলের পাশে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার টিয়ার শেল বা ককটেল ফাটানো হচ্ছে। এরকম সিচুয়েশনের মধ্যে আমরা আসলে ছাত্রীরা পড়ে যাই। পরবর্তীতে যা হয়েছে আমি যেটা মনে করি যে জনগণ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো একসময় হল ছেড়ে চলে যেতে বাধ্য হই, আমাদের বাসায় চলে যেতে বাধ্য হই। এখন আমরা প্রচুর মানসিক চাপে ছিলাম। যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে যে সরকারের মিস ইনফরমেশন যেগুলো টেলিভিশন চ্যানেলের মধ্যে তারা ছড়াচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম এই মিস ইনফরমেশনগুলো যাতে আমরা অন্তত খণ্ডন করতে পারি, একটা প্রিন্ট মিডিয়াতে যাতে আমরা বলতে পারি যে সরকার যা দেখাচ্ছে তা ভুয়া। এইটাই আমাদের ওই সময়কার স্ট্র্যাটেজি ছিল, আর বাকি যা করেছে তা মানুষ করেছে। যখন একজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল ডিবি পুলিশ, তখন ওই সময়টা আপনাদের কেমন কাটছিল? আমার একটা স্পেসিফিক মুহূর্ত বলতে পারি যে নাহিদ ভাইদের শুক্রবারে, মানে কত তারিখ আমার ঠিক মনে পড়ছে না, 26 তারিখে নাহিদ ভাইদের একটা প্রেস ব্রিফিং করার কথা, সেখানে আমাদের চলো ক্যাম্পাস চলো ধরনের একটা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আমরা আলাপ করেছিলাম। তো সন্ধ্যায় তারা প্রেস ব্রিফিং করবে, বিকাল 4টা বাজে শুনি নাহিদ ভাইদেরকে ধরে নিয়ে গেছে। এরপর সার্জিস ভাই, হাসনাত ভাই তাদেরকে শনিবারে ধরে নিয়ে গেল। পরবর্তীতে শনিবার ভোর 4টার দিকে আমার সাথে নুসরাতের কথা হচ্ছিল, 4টা বাজে আমরা কথা বলছিলাম। এরপর আমি ঘুমাই 4:30টার দিকে, হঠাৎ করে 6টা বাজে আমাকে নাহিদা সরার নিভা আপু কল দিয়ে বলে যে নুসরাতকে ধরে নিয়ে গিয়েছে।
পরে তো আর এগুলো না বললাম, খুবই বাজে অবস্থা হয়, খুবই বাজে অবস্থা হয়। আচ্ছা, একটু যে করি সেটা হচ্ছে এখন আপনি তো মূল সমন্বয়কদের একজন, এখন যে মূল সমন্বয়করা আছে বা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন বা আপনারা কিভাবে পরামর্শ দিচ্ছেন তাদের? এখানে অবশ্যই আমাদের একটা জিনিস বুঝতে হবে, যখন দুইজন ছাত্র এখানে উপদেষ্টা হিসেবে যান তারা কিন্তু অতটা অভিজ্ঞ নন। তো ওই দুইজন ছাত্র কিন্তু গিয়েছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে। তো এখানে আমাদের আপামর ছাত্রদের কিন্তু প্রতি মুহূর্তে ভয়েসটা রেজ করে যাইতে হবে। এই যে উপদেষ্টা মন্ত্রী আছে তাদের উপর প্রতি মুহূর্তে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে তারা একটা মানে রিফরমেশন জারি রাখার যে পথটা সেটা থেকে যাতে তারা বিচ্যুত না হয়। এটাই আমাদের ছাত্র জনতা সবারই এই মুহূর্তে দায়িত্ব এবং সেটাই আমরা পালন করার কথা এই মুহূর্তে ভাবছি। আচ্ছা, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমি তো স্টুডেন্ট মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এই মুহূর্তে আমার স্বপ্ন এবং মানে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি রাখে, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ধাপে ধাপে সামনে যেতে চাই জীবনে। এক লাফে আমি মন্ত্রিসভায় ঢোকার ইচ্ছা নাই। আচ্ছা, এখন আপনারা একটা যুদ্ধই বলা চলে, অনেক সংগ্রাম করে একটা নতুন স্বাধীন পেলেন। তো মানুষ আপনাদেরকে সম্মান জানাচ্ছে, সারা দেশের মানুষ, বিশেষ করে আপনারা যখন একদম নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশে, তো আপনার এখন কেমন লাগছে? আমার এখন কেমন লাগছে, এখন তো প্রচুর দায়িত্ব। আমি এখন যেটা মনে করছি, বিশেষ করে প্রচুর আহত নিহত, বিশেষ করে নিহতদের তালিকা এখনো পর্যন্ত আপনার পরিষ্কার না। আমাদের দ্রুততম সময়ে আমাদের শহীদদের তালিকাটা তৈরি করতে হবে, তাদের পরিবারকে হেল্প করার জন্য যেতে হবে। আর ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আপনার নতুন বিল্ডিংয়ে প্রচুর আহত মানুষ, বুলেট লাগা আছে, 6টা বুলেট লেগেছে একটা ছেলেকে, আমি দেখে এসেছি। ওদেরকে দ্রুততম সময়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ একজন রিক্সাওয়ালাকে, আমি মাত্র ওনাকে কিছু টাকা দিয়ে এসেছি, রিক্সাওয়ালা ওনার পায়ে বুলেট লেগে উনি তো আর কোনো রিক্সা চালাতে পারবে না, তার তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে, তাদেরকে দ্রুততম তাদের জীবনটা বাঁচাতে হবে, জীবনটা বাঁচিয়ে পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শহীদদের পরিবারদের ব্যবস্থা করতে হবে এবং এটা সরকারিভাবেই হইতে হবে, এটা আমরা মনে করি। সমন্বয়কদের মধ্যে থেকে আপনার কোনো বার্তা আছে না দেশবাসীর জন্য? দেশবাসীর প্রতি এটাই বলতে চাই যে আমাদের সবাইকে সাহায্য করার কথা বলো তাদেরকে। দেশবাসীর প্রতি এটাই বার্তা যে আন্দোলন কোনো একক ব্যক্তিবর্গের আন্দোলন না। এটাকে যখনই আপনি একটা গোষ্ঠীর মধ্যে আন্দোলনকে সীমাবদ্ধ করে আনতে যাবেন, তখন কিন্তু গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। তো আমরা প্রথমেই বলতে চাই জনগণকে কিন্তু এই সেন্সটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আন্দোলনটা আমার আন্দোলন ছিল, ওই পান বিক্রেতা, ওই 4 বছরের বাচ্চা সবারই আন্দোলন ছিল এবং আমার হক আছে, এই মন্ত্রিসভার উপর আমার হক আছে, মানে আমার সবার হক আছে। এইটা যখন আমরা নিশ্চিত করতে পারবো এবং আমরা যখন প্রেশার দিতে পারবো যে আমার দাবিটা যাতে আদায় হয় এখান থেকে, তখনই আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার মাধ্যমে দেশটাকে রিফর্ম করা সম্ভব হবে। তা না হলে